হ্যালো ভিউয়ার্স, অচিত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 11 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। তো দেখো, তোমাদের এই পেপারটির যে সাজেশন আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি চ্যানেলে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলি দেখে নিও। এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি একের পর এক তার অ্যান্সারগুলি নিয়ে বিস্তারিত আলোচনা সহ সেই অ্যান্সারগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। আজকে আলোচনা করব তোমাদের এই পেপারটির সিলেবাস। দেখো, এই পেপারটি পড়ার আগে পেপারটি যে সিলেবাস কি রয়েছে সে সম্পর্কে আগে একটি স্বচ্ছ ধারণা থাকা একান্ত প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকে আমি এই সিলেবাসটি তোমাদের সামনে আলোচনা করছি। তো দেখো, আজকে আলোচনার বিষয় কি একবার বোর্ডে দেখে নি। দেখো, সিইউ বিএ হিস্ট্রি অনার্স 5th সেম সিসি 11 সিলেবাস। তো এখানে পেপারটির নাম কি রয়েছে দেখো, 11 নম্বর পেপারে আধুনিক ইউরোপের ইতিহাস। সময়সীমা দেওয়া আছে 1789 থেকে 1939। সিলেবাস ডিসকাস। তা সিলেবাস শুরু হচ্ছে 1789 সাল থেকে, অর্থাৎ ফরাসি বিপ্লব থেকে। যে ফরাসি বিপ্লবের পর ইউরোপ আধুনিক যুগে পদার্পণ করে, অর্থাৎ ইউরোপে আধুনিক যুগের সূচনা এক প্রকার ধরা হয় এই ফরাসি বিপ্লব থেকে। তো এই ফরাসি বিপ্লব থেকে শুরু করে 1939 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত পুরো এতটা সময় ধরে কিন্তু রয়েছে সিলেবাসে। এবং আধুনিক ইউরোপের যত গুরুত্বপূর্ণ ঘটনা সব কিন্তু রয়েছে এই সিলেবাসের মধ্যে। সিলেবাসটা অনেকটাই বড় এবং এই সিলেবাসটা দেখো, এখানে 6টি মডিউলে এই সিলেবাসটি রাখা আছে। মডিউল 1, 2, 3, 4, 5, 6। প্রথম যেটা রয়েছে মডিউল ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের কি পড়তে হচ্ছে আমাদের? কারণ। ফরাসি বিপ্লবের কারণ পড়তে হবে। তো ফরাসি বিপ্লবটা কি এটা যদি আমরা সংক্ষেপে একটু দেখি, তো দেখো, বিপ্লব মানে কি? কোনো বড় ধরনের পরিবর্তন। তা ফ্রান্সে দীর্ঘদিন ধরে ফ্রান্সের রাজারা যে স্বৈরাচারী রাজত্ব করছিলেন, বুর্ব রাজবংশ, পঞ্চদশ লুই, চতুর্দশ লুই এবং ষোড়শ লুইয়ের সময় এই ফরাসি বিপ্লব হয়। ফ্রান্সের সমস্ত ব্যবস্থাটাই ছিল একটা অরাজক অবস্থা। অর্থনৈতিক ক্ষেত্রেও ছিল সমস্যা, সামাজিক ক্ষেত্রে সমস্যা ছিল, আবার রাজনৈতিক ক্ষেত্রেও সমস্যা ছিল। এই তিনটি কারণের সমন্বিত ফল ছিল কিন্তু ফরাসি বিপ্লব। ফ্রান্সের রাজার একটা স্বৈরাচারী দুর্গ ছিল বাস্তিল দুর্গ। তা 14ই জুলাই এই দুর্গটি জনগণ এই দুর্গটিকে ধূলিসাৎ করে দেয়। এই খবর যখন গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে, তখন গ্রামাঞ্চলের কৃষক সাধারণ মানুষেরা যে সামন্ত প্রভুদের ঘরবাড়িগুলো ছিল সেগুলো আক্রমণ করে এবং তাদেরকে জীবন্ত অগ্নিদগ্ধ করে। এবং বেশিরভাগ সামন্ত প্রভু ভয় পেয়ে ফ্রান্স ছেড়ে পালিয়ে যায়। সমগ্র ফ্রান্স জেগে ওঠে এবং এই বিপ্লবটা করেছিল ফ্রান্সের যারা নিম্ন শ্রেণীর মানুষ, তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত যে মানুষ, তারাই করেছিল এই আন্দোলন। এবং এই আন্দোলনের ফলে ফ্রান্সের রাজাকে এক প্রকার মৃত্যুদণ্ড দেওয়া হয়, রাজতন্ত্রের অবসান ঘটানো হয় এবং সেই জায়গায় জনগণের শাসন সেখানে প্রতিষ্ঠিত হয়। যদিও পরবর্তীকালে ইতিহাস আবার অন্য খাতে বয়, কিন্তু এই ছিল ফরাসি বিপ্লব এক কথায়। কিন্তু এই ফরাসি বিপ্লব সংগঠনের পিছনে দার্শনিকদের একটা বড় ভূমিকা ছিল, কারণ দার্শনিকরাই তারা বিভিন্ন গ্রন্থের মাধ্যমে তারা ফরাসি জনগণের সামনে ফ্রান্সের এই যে অরাজক অবস্থা এবং এই যে বৈষম্য, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে যে চরম বিশৃঙ্খল অবস্থা, এগুলো জনগণের সামনে তারা লেখনীর মাধ্যমে তুলে ধরেন। জনগণ এগুলো পাঠ করে তারা প্রকৃত স্বরূপটা বুঝতে পারে এবং তারা আন্দোলনের পথে পা বাড়ান, বিদ্রোহের পথে পা বাড়ান। তো এখানে দেখো, ফরাসি বিপ্লব হয়েছিল 1789 সালে। এর কারণ আমাদের পড়তে হবে। প্রথমত অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ এবং রাজনৈতিক কারণ। প্রতিটাই এক একটা প্রশ্ন এবং এগুলো থেকে বড় প্রশ্ন আসে। তো দেখো, প্রথমে রয়েছে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ বলতে এই দেখো, ফ্রান্সের বেশিরভাগ জমি ছিল সামন্ত প্রভুদের হাতে, মানে যারা অভিজাত তাদের হাতে ছিল জমি। আর ছিল যারা যাজক সম্প্রদায়, তাদের হাতে ছিল জমি। অবশ্যই এই দুই সম্প্রদায়ের হাতে বেশিরভাগ জমি থাকলেও তারা কোনো কর দিতেন না, আর সমস্ত কর বহন করতে হতো কৃষক শ্রেণীকে, যাদের কোনো জমি ছিল না। ফলে একটা বৈষম্য, যাদের জমি আছে তারা কর দিচ্ছে না, আর যাদের জমি নেই তাদেরকেই সমস্ত কর দিতে হচ্ছে। এছাড়া দেশের সমস্ত সুযোগ সুবিধা
এই ফরাসি জনগণের ভিতরে যারা অভিজাত বা যারা যাজক শ্রেণীভুক্ত তারাই কিন্তু ভোগ করতেন। আর তৃতীয় শ্রেণী যেটা রয়েছে সাধারণ মানুষ, তারা কোনো সুযোগ সুবিধা ভোগ করতেন না। ফলে সমাজ দুটো শ্রেণীতে ভাগ হয়ে যায়, একটা ছিল অধিকার ভোগী শ্রেণী, আরেকটা ছিল অধিকার বিহীন শ্রেণী। এছাড়া ফ্রান্সের যে রাজারা তারা বিলাসবহুল জীবনযাপন করতেন, নিত্য নতুন ভোজ সভার আয়োজন করতেন, প্রচুর খাদ্যদ্রব্য নষ্ট করতেন, নিত্য নতুন পোশাক পরতেন, তারা তাদের আত্মীয় স্বজনের জন্য বড় বড় প্রাসাদ তৈরি করতেন। এইভাবে তারা বিপুল পরিমাণে অর্থ কিন্তু ব্যয় করতেন। এছাড়া ফরাসি জাতি যেহেতু গৌরব অর্জনের জাতি বা গৌরব আকাঙ্ক্ষার একটা জাতি, তাই ফ্রান্স তার গৌরব অর্জন করার জন্য বিদেশের বিভিন্ন যুদ্ধে সে হস্তক্ষেপ করে এবং সেই হস্তক্ষেপ করে তারা বিপুল পরিমাণে অর্থ সেখানে কিন্তু ব্যয় করে। এইভাবে ফ্রান্স কি হয়, একটা সময় দেউলিয়া হয়ে যায় অর্থনৈতিকভাবে। তখন ফ্রান্স বিদেশ থেকে ঋণ ধার করে, টাকা ধার করে, ঋণ করে তার খরচ মেটাতে থাকে এবং ঋণের পরিমাণটাও ছিল বিরাট। তা ঋণ করে ঘি খাওয়ার মতো ছিল ফ্রান্সের অবস্থা। এবং এখানে ফ্রান্সের মানে যে অর্থনীতি ছিল একটা ভ্রান্ত জাদুঘর। তাই অ্যাডাম স্মিথ এই কথা বলেছেন যে ফ্রান্সের অর্থনীতি ছিল একটা ভ্রান্ত জাদুঘর। তো এইভাবে নানা রকম অর্থনৈতিক কারণে ফ্রান্স একেবারে দেউলিয়া হয়ে যায় এবং ফ্রান্সের এই অর্থনৈতিক অবস্থাকে পুনর্গঠিত করার জন্য ফ্রান্সের রাজা বুঝতে পারেন যে আমূল সংস্কার করা প্রয়োজন এবং এক্ষেত্রে তিনি তার অর্থমন্ত্রীকে নির্দেশ দেন। অর্থমন্ত্রী সুপারিশ করেন রাজার কাছে যে অভিজাত যারা আছে তাদের উপরে কর চাপাতে হবে, তবেই একমাত্র এই সলিউশন বা এই অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু অভিজাতরা কর দিতে চায় না এবং এই যে ষোড়শ লুই, রাজা ষোড়শ লুই, তার পত্নী ছিল মেরি আতোয়ানেত। তিনি ছিলেন অভিজাতদের ঘেঁষা বা অভিজাতরা তাকে তোয়াজ করে চলতেন। ফলে এবং রাজা ষোড়শ লুইয়ের উপর তার পত্নী মেরি আতোয়ানেতের ব্যাপক প্রভাব ছিল। ফলে এই মেরি আতোয়ানেতের প্রভাবে ষোড়শ লুই এই বারে বারে অভিজাতদের উপর কর চাপাতে গেলেও তিনি ব্যর্থ হন। এর ফলে কি হয়, সেখানে যে অর্থমন্ত্রীকে নিয়োগ করা হয়েছিল সেই অর্থমন্ত্রী পরিস্থিতির চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন। এরপরে আবার অর্থমন্ত্রী নিয়োগ করা হয়, আবারও তাকে পদচ্যুত করা হয়। এইভাবে ক্যালন, ব্রিয়া এবং একাধিক অর্থমন্ত্রী, অল্প সময়ের মধ্যে প্রায় 7-8 জন অর্থমন্ত্রী ফ্রান্সে নিয়োগ করা হয় এবং প্রতিটা অর্থমন্ত্রী একটাই কথা বলে যে যাদের হাতে জমি আছে সেই অভিজাত, তাদেরকে কর দিতে হবে। এর ফলে কি হয়, অভিজাতরা বিদ্রোহ করে রাজার বিরুদ্ধে এবং সেই বিদ্রোহের চাপে রাজা অভিজাতদের কাছে নথি স্বীকার করে। ফ্রান্সে প্রথম বিদ্রোহ রাজার বিরুদ্ধে করেছিল অভিজাতরা। অভিজাতরা এই পথ দেখিয়েছিল যে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা যায়। এটাকে বলা হয় অভিজাত বিদ্রোহ। সবার আগে এই বিদ্রোহটা হয়েছিল। এরপরে এই বিদ্রোহে রাজা নথি স্বীকার করে এবং অভিজাতদের উপরে কর চাপাতে তিনি পারেননি, বরং তার অর্থমন্ত্রীকে তিনি পদচ্যুত করতে থাকেন একের পর এক। এই রকম একটা পরিস্থিতিতে ফ্রান্সের অর্থনীতি যখন বিশৃঙ্খল অবস্থা, তখনই কিন্তু এই ফরাসি বিপ্লবটা সংগঠিত হয়। এটা ছিল অর্থনৈতিক কারণ। এবার দেখো যেটা রয়েছে সামাজিক কারণ। সামাজিক কারণটা কি, ফরাসি সমাজ 3টি শ্রেণীতে বিভক্ত ছিল। প্রথমে ছিল যাজক সম্প্রদায়। এই যাজক বা গির্জায় যেসব যাজকরা থাকতেন এবং এদের হাতে প্রচুর জমি ছিল গির্জার অধীনে এবং এই জমি ভোগ করে এই গির্জার যাজকেরা বিলাসবহুলভাবে জীবনযাপন করতেন। অবশ্য যাজকদের মধ্যে দুটো শ্রেণী ছিল, একটা উচ্চ যাজক, একটা নিম্ন যাজক। নিম্ন যাজক যারা, তাদেরকে ফাদার বলা হয়, তারা কিন্তু খুব কষ্টকর ভাবে তারা জীবনযাপন করতেন আর উচ্চ যাজকদের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। নিম্ন যাজকেরাই বরং উচ্চ যাজকদের বিরোধিতা করতেন। আর দ্বিতীয় শ্রেণী ছিল অভিজাত শ্রেণী। এই অভিজাতরা বংশ কৌলিন্যের জোরে, বংশ পরম্পরায় সরকারি বড় বড় পদগুলি তারা দখল করতেন, প্রচুর ভূসম্পত্তির মালিক হতেন, সরকারকে কর দিতেন না, দেশের সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করতেন। এই অভিজাতদের মধ্যে আবার 2 ধরনের ছিল। একটা ছিল অসিধারী অভিজাত, অর্থাৎ বংশ কৌলিন্যের জোরে যে অভিজাত। আরেকটা ছিল পোশাকি অভিজাত। ষোড়শ শতকে মানে পূর্ব রাজবংশের রাজা ষোড়শ লুই বা তার আগে পঞ্চদশ লুই, এনারা অর্থ সংকটকে মেটানোর জন্য প্রচুর অর্থের বিনিময়ে সাধারণ মানুষের মধ্যে যারা খুব ধনী হয়ে পড়েছিল তাদের কাছে অভিজাতের পদ বিক্রি করেছিলেন প্রচুর টাকার বিনিময়ে। ফলে টাকা দিয়ে অনেক বড়লোক ব্যক্তিও কিন্তু অভিজাত হয়েছিলেন। এদেরকে বলা হয় পোশাকি অভিজাত। তাই এই অভিজাতরা সব
অল ওভার এই পোশাকি বা দরবারি অভিজাত, এরা প্রচুর ভূসম্পত্তির মালিক ছিলেন, প্রচুর সুযোগ সুবিধা ভোগ করতেন, সরকারকে কর দিতেন না এবং রাজাকে তোয়াজ করে চলতেন। আর তৃতীয় শ্রেণী যারা ছিল তারা ছিল সাধারণ মানুষ। তৃতীয় শ্রেণীর মধ্যে অনেক ধরনের লোক ছিল। বুর্জুয়া ছিল, এর মধ্যে সবার আগে ছিল বুর্জুয়া, যারা শিক্ষায় দীক্ষায় এগিয়ে, যারা অর্থ ধনবানে এগিয়ে, তারাই ছিল বুর্জুয়া। এরপরে শিল্পপতি ছিল, ব্যাংকার ছিল, শিক্ষক ছিল, ডাকাত মানে ডাক্তার ছিল বা উকিল ছিল, দোকানদার, ভবঘুরে, ভিখারি, রাস্তার ভিখারি পর্যন্ত সবাইকে নিয়েছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত, থার্ড স্টেট। এই ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড স্টেট, এই তিনটি শ্রেণীর মধ্যে ব্যাপক বৈষম্য ছিল। তৃতীয় শ্রেণীর কোনো সুযোগ সুবিধা ছিল না, তাদের কোনো জমি ছিল না, তাদেরকেই সমস্ত কর বহন করতে হতো, 95% কর তাদেরকেই দিতে হতো। আর এদিকে অভিজাত যাজকদের কোনো কর দিতে হতো না। ফলে সামাজিক ক্ষেত্রে একটা বৈষম্য ছিল। একদল ছিল সুবিধা ভোগকারী, আরেক দল ছিল সুবিধা বঞ্চিত। দীর্ঘদিন ধরে ফ্রান্সে এই অবস্থা ছিল। ঠিক এই সময়ে দার্শনিকদের আবির্ভাব ঘটে। তারা এই তৃতীয় শ্রেণীর এই যে অবস্থা, সেই অবস্থার কথা তারা তাদের লেখনির মধ্য দিয়ে মানুষের সামনে তুলে ধরেন এবং মানুষ এগুলো পাঠ করে তাদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। এরপরে দেখো রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণ মানে ফ্রান্সের যে রাজবংশ, বুর্ব রাজবংশ, সে কতটা দায়ী ছিল। ফরাসি রাজা বুর্ব রাজবংশই সব থেকে বেশি দায়ী ছিল। এবং যে চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, এই যে তিন রাজা ফ্রান্সে দীর্ঘদিন ধরে রাজত্ব করেছে, এরাই দায়ী ছিল। এরা বিলাসবহুলভাবে জীবনযাপন করতেন, সাধারণ মানুষের সাথে কোনো যোগাযোগ ছিল না। অভিজাতদেরকে তারা তোয়াজ করে চলতেন বা অভিজাতদের নানা রকম সুযোগ সুবিধা দিতেন। সাধারণ মানুষের কথা তারা শুনতেন না। ফলে সাধারণ মানুষরা অত্যাচারের শিকার হয়েছিল। কর আদায় করতেন যে ইনটেন্ডেন্ট বলে যে কর আদায়কারী, তারা এই জনগণের উপরে অত্যাচার করতেন কর আদায়ের নামে। এই জন্য জনগণ এদেরকে হিংস্র নেকড়ের সাথে তুলনা করেছিলেন। এছাড়া এই রাজারা, ফরাসি রাজারা ছিল বিলাসবহুল ভাবে জীবনযাপন করতেন। ভার্সাইয়ের রাজপ্রাসাদে 18,000 রাজকর্মচারী ছিল। রানী মেরি আতোয়ানেতের খাস চাকর ছিল 500। এছাড়া নিত্য নতুন ঘোড়ার গাড়ি বা শকট বা প্রাসাদ নির্মাণ, খাদ্যদ্রব্য, প্রচুর পরিমাণে ভোজ সভার আয়োজন করা, নিত্য নতুন পোশাক ব্যবহার করা বা এই অহেতুক অকারণে বৈদেশিক যুদ্ধে জড়িয়ে পড়া, এরকম নানা কারণে ফ্রান্সের অবস্থা কিন্তু খারাপ হয়ে গিয়েছিল, যার পিছনে প্রধান দায়ী ছিল রাজা। রাজা যদি চেষ্টা করতেন এই সমস্যার সমাধান করতে পারতেন, কিন্তু রাজা চোখ বুঝেছিলেন। তাই রাজনৈতিক কারণ, অর্থাৎ যে ফ্রান্সের রাজবংশ, সে অনেকটাই দায়ী ছিল। তা ফরাসি বিপ্লবের পিছনে দেখো প্রধান কারণ অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ এবং রাজনৈতিক কারণ। আরেকটি যেটা রয়েছে চূড়ান্ত কারণ, সেটি হচ্ছে দার্শনিকদের একটা ফ্যাক্টর ছিল। দার্শনিকরা একটা ভূমিকা নিয়েছিল এই ফরাসি বিপ্লবে। কারণ এই যে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে এই যে বিশৃঙ্খল পরিস্থিতি, এই পরিস্থিতিকে জনগণের সামনে তুলে ধরেন দার্শনিকরা। প্রথমে মন্তেস্কুর কথা বলা যায়, তার ফিলোসফিক গ্রন্থ দা কাদিদ গ্রন্থ, বা এখানে মন্তেস্কুর পরে রয়েছে ভলতেয়ারের পরে রুশোর সামাজিক চুক্তি গ্রন্থ, বা অসাম্যের সূত্রপাত গ্রন্থ, বা অন্য যে দার্শনিক গোষ্ঠী রয়েছে ফিজিওক্রাট গোষ্ঠী, বা দা এলেমবার্ট রয়েছেন যিনি এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন। এই সব দার্শনিকেরা তারা তাদের লেখনীর মধ্য দিয়ে ফ্রান্সের এই অরাজক পরিস্থিতিকে মানুষের সামনে তুলে ধরেন এবং মানুষকে বলেন যে জনগণের উচিত যে অত্যাচারী বা শোষণকারী যে রাজা, তাকে হটিয়ে দেশের এই অরাজক অবস্থা থেকে দেশকে মুক্ত করা একটা মানুষের নৈতিক কর্তব্য। এবং মানুষ জন্মসূত্রে স্বাধীন, সে কখনো পরাধীন নয়। এরকম নানা রকম বক্তব্য এই গ্রন্থের মধ্য দিয়ে এই সব দার্শনিকরা মানুষের সামনে তুলে ধরেন। ফলে মানুষ এর দ্বারা উদ্বুদ্ধ হয় এবং আন্দোলনের পথে পা বাড়ায় এবং সবাই মিলে একসাথে গিয়ে ফরাসি রাজার দুর্গ, সেই বাস্তিল দুর্গ, তার ধূলিসাৎ করে দেয়। এবং এই খবর যখন গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়ে, গ্রাম অঞ্চলের সাধারণ মানুষেরা তাদের অধীনস্থ, মানে তাদের এরিয়ায় যে বা অঞ্চলে যে সামন্ত প্রভু রয়েছে তার ক্ষেত খামার বাড়িঘর আক্রমণ করে এবং ফরাসি বিপ্লবটা ছড়িয়ে পড়ে সারা দেশব্যাপী। তো এই ছিল ফরাসি বিপ্লব। তা ফরাসি বিপ্লবের ফলে রাজতন্ত্রের অবসান ঘটে, রাজাকে হত্যা করা হয়। জনগণ রাজাকে প্রকাশ্য রাজপথে তার গলা কেটে হত্যা করেন এবং এরপর ফ্রান্সের একটা সংবিধান লেখা হয়।
একটা সংবিধান সভা তৈরি করা হয়, যে সংবিধান একাধিক কর্মসূচি গ্রহণ করে। প্রথম যেটা নেয় মানে কাজ করে তার নাম হচ্ছে ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণা। বলা হয় আজ থেকে যে ফ্রান্সের সমস্ত মানুষ স্বাধীন এবং প্রত্যেকের নাগরিক অধিকার রয়েছে। তারপরের যে ঘোষণা 26শে আগস্ট, সেই ঘোষণায় বলা হয় যে ফ্রান্সে আর সামন্ততন্ত্র থাকবে না, ভূমিদাস প্রথা থাকবে না। এছাড়া এই সংবিধান সভা অনেক প্রশাসনিক কাজ করে, শিক্ষামূলক সংস্কার করে, অর্থনৈতিক সংস্কার করে, সামাজিক ক্ষেত্রে সংস্কার করে, ধর্মের ক্ষেত্রে সংস্কার করে, অর্থাৎ এই সংবিধান সভা অনেক কাজ করে। তো এই জন্য এখানে রয়েছে সংবিধান, অর্থাৎ সংবিধান সভার কার্যাবলী। আমি যে পয়েন্টগুলো এখানে উল্লেখ করেছি প্রত্যেকটাই এক একটা বড় বড় প্রশ্ন। দেখো সংবিধান সভার কার্যাবলী, এরপরে আসে সন্ত্রাস। সন্ত্রাসটা কি করতে এলো? সন্ত্রাস এখানে এলো এই কারণে যে একটা সময় ফ্রান্সে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। রাজার যারা সমর্থক তারা একটা গোষ্ঠীতে পরিণত হয়, আর অন্যদিকে বিপ্লবের যারা সমর্থক তারা একটা গোষ্ঠীতে পরিণত হয়। এদের মধ্যে খণ্ডযুদ্ধ বাদে ফ্রান্সের লা ভেন্ডি, লায়ন্স, বুর্দো, মার্সাই এরকম বিভিন্ন শহরে এদের মধ্যে কিন্তু খণ্ডযুদ্ধ চলতে থাকে। ফলে দেশে যেহেতু রাজা নেই, ফলে দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। কেউ আর আইন মানতে চায় না, কেউ কর দিতে চায় না, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এবং এখানে যারা কালোবাজারি করে, যারা মজুদদারি করে, তারা ফাটকাবাজি শুরু করে দেয়, জিনিসপত্রের দাম অত্যাধিক পরিমাণে বেড়ে যায়। ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর একটা আকাল দেখা দেয়। ফ্রান্সের বিভিন্ন জায়গায় দাঙ্গা শুরু হয়ে যায় এবং কেউ আর আইন মানতে চায় না। ঠিক এই রকম একটা পরিস্থিতিতে পার্শ্ববর্তী যে ফ্রান্সের পার্শ্ববর্তী বিভিন্ন দেশগুলো রয়েছে, রাজতান্ত্রিক দেশ, তারা চেয়েছিল যে ফ্রান্সকে উদ্ধার করে ফ্রান্সের যে রাজ পরিবার তাকে আবার ফ্রান্সকে ফিরিয়ে দিতে চেয়েছিল। এই কারণে এই ফরাসি বিপ্লব যখন হয় তখন ফ্রান্সের বাইরে ইংল্যান্ড, প্রাশিয়া, রাশিয়া, অস্ট্রিয়া এইসব দেশগুলো একটা জোট বেঁধে ফ্রান্সের এই পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করে এবং তারা ফ্রান্সের দিকে এগিয়ে আসছে তাকে সেনাবাহিনী নিয়ে ফ্রান্স দখলের জন্য। এবং ফ্রান্সের রাজধানী যে প্যারিস, তার প্রায় 40 কিলোমিটারের ভিতরে চলে আসে এই বৈদেশিক শক্তি জোট। ঠিক এই সময়ে যারা বিপ্লবের যারা নেতৃবৃন্দ, সেই নেতৃবৃন্দ মানে এখানে জ্যাকোবিন, ফ্রান্সের দুটো দল ছিল, একটা জ্যাকোবিন, একটা জিরোন্ডিন। এই জ্যাকোবিন এবং জিরোন্ডিনদের মধ্যে জ্যাকোবিনরাই ক্ষমতায় প্রতিষ্ঠিত হয় এবং জ্যাকোবিন যে নেতা ছিলেন রোবস্পিয়র এবং দাঁতে হিবার্ট, এনারা মিলে একটা সিদ্ধান্ত নেন যে এই পরিস্থিতিতে ফ্রান্সকে বাঁচাতে গেলে এখনই প্রয়োজন একটা সন্ত্রাসমূলক শাসন, একটা জরুরিকালীন শাসন। যেমন দেশে রাষ্ট্রপতির শাসন হয়, ঠিক সেই রকম একটা আপদকালীন, বিপদকালীন, জরুরিকালীন একটা শাসন, যে শাসনের ভয়ে মানুষ তটস্থ হয়ে পড়বে, মানুষ সমস্ত কিছু মেনটেন করবে, আইন মানবে, কর দেবে এবং সবকিছু দেশের পরিস্থিতিকে খুব দ্রুত এবং শক্ত হাতে কন্ট্রোল করা যাবে। এবং এই প্রয়োজনের প্রেক্ষাপটে এই সন্ত্রাসের শাসন শুরু হয়। 1791 সালে এই সন্ত্রাসের শাসন শুরু হয়, যার প্রধান ছিলেন এই রোবস্পিয়ার। এবং এই সন্ত্রাসের এই পিরিয়ডে 1 বছর চলে। এই পিরিয়ডে বা এই সময়কালে ফ্রান্সে যারা বিপ্লবের বিরোধী তাদেরকে দ্রুত শনাক্ত করা হয় এবং যে বিপ্লবী বিচারালয়, সেই বিচারালয়ে তাদের দ্রুত বিচার করা হয় এবং সঙ্গে সঙ্গে তাদের বিপ্লবের যে বদ্ধ ভূমি, সে বদ্ধ ভূমিতে নিয়ে গিয়ে তাদের গলা কেটে গিলোটিন যন্ত্রের সাহায্যে তাদের গলা কেটে তাদের হত্যা করা হয়। এবং প্রচুর মানুষকে লয়ার নদীতে, ফ্রান্সের যে লয়ার নদী আছে সেই নদীতে ডুবিয়ে হত্যা করা হয়। প্রায় 50,000 মানুষকে এই সময় কিন্তু হত্যা করা হয়। ফ্রান্সের যে রানী ছিলেন মেরি আতোয়ানেত, তাকে হত্যা করা হয় এবং আরো অনেক প্রভাবশালী ব্যক্তি যারা রাজার পক্ষে ছিলেন এরকম একটা সন্দেহজনক ব্যক্তি, তাদেরকে কিন্তু এই পর্বে হত্যা করা হয়। প্রায় 50,000 ব্যক্তিকে এই সময় হত্যা করা হয়। ফলে ফ্রান্সের মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, তারা আইন মানে, দেশের পরিস্থিতিকে শক্ত হাতে কন্ট্রোল করা হয়। একটা জাতীয় বাহিনী গঠন করা হয় লা মার্টিনের নেতৃত্বে এবং এই বাহিনী, এই বৈদেশিক যে বাহিনী ফ্রান্সকে আক্রমণ করছিল তাদেরকে পিছু হটিয়ে ফ্রান্সকে মুক্ত করে। দেশের মধ্যে অনেক সংস্কারমূলক আইন করা হয়। দ্রব্যের, প্রতিটা দ্রব্যের সর্বোচ্চ দাম বা সর্বনিম্ন দাম বেঁধে দেওয়া হয়। কালোবাজারি, ফাটকাবাজি এগুলোকে শক্ত হাতে দমন করা হয়। বিপ্লবী ক্যালেন্ডার চালু করা হয়। গ্রেগরি যে বর্ষপঞ্জি সেটা চালু করা হয়। উপাসনা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়। ফ্রান্সে আমূল পরিবর্তন আসে
বিভিন্ন ক্ষেত্রে এই সময়ে এই সন্ত্রাসের পিরিয়ডে। এখন এই সন্ত্রাসের রাজত্ব কতটা যুক্তিযুক্ত ছিল, এটা কি সত্যি খুব পারফেক্ট একটা শাসন ছিল, না এটা একটা ভুল শাসন ছিল, এটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। এবং তার উপরে বেশ করে এখানে প্রশ্ন হয় যে ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের মূল্যায়ন করো, অর্থাৎ পক্ষে এবং বিপক্ষে এখানে যুক্তি দিয়ে আলোচনা করতে হয়। এবার দেখো, সন্ত্রাসের শাসনে 1 বছর চলার পর যখন ফ্রান্স শান্ত হয়ে পড়ে, তারপরেও রোবস্পিয়ার ব্যক্তিগত স্বার্থে এই সন্ত্রাসের শাসনটাকে চালিয়ে নিয়ে যেতে থাকে। ফলে তার দলের যা অন্যান্য সদস্যরা ছিলেন, দাতো, হিবার্ট, তারা রোবস্পিয়ারকে বলেন যে এই সন্ত্রাসের শাসন বন্ধ করে দেওয়া হোক, আর প্রয়োজন নেই। কিন্তু তখন রোবস্পিয়ার কি করেন, তার দলের এইসব প্রথম সারির নেতাদেরকে হত্যা করেন। ফলে বাকি সদস্যরা ভীত সন্ত্রস্ত হয়ে একজোট হয়ে তারা এই রোবস্পিয়ারকে আক্রমণ করেন এবং রোবস্পিয়ারকে বন্দি করে তার অনুগামী আরো 24 জনকে হত্যা করা হয়। এটাকে এবং এই লাল সন্ত্রাসের অবসান ঘটে, শুরু হয় শ্বেত সন্ত্রাস। এই ঘটনাটাকে বলা হয় শ্বেত সন্ত্রাস। তো এইভাবে ফ্রান্সে সন্ত্রাসের যে পর্ব, সেই পর্ব কিন্তু শেষ হয়ে যায়। এরপরে সিদ্ধান্ত নেওয়া হয় যে ফ্রান্সে একটা কনসুলেটের শাসন প্রতিষ্ঠিত হবে, একটা ডাইরেক্টরির শাসন প্রতিষ্ঠিত হবে, একটা ডিরেক্টর সভা থাকবে, যে সভায় অনেক সদস্য থাকবে, তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে দেশকে পরিচালনা করবে। এই ডাইরেক্টরি শাসন ব্যবস্থায় নানা রকম ত্রুটি দেখা দেয়। ফলে এর পরবর্তীতে কনসালের শাসন শুরু হয়। কনসাল বলতে এখানে 3 জন কনসাল থাকবেন, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। এই 3 জন মিলে ফ্রান্সকে শাসন করবেন। এই সময় ফ্রান্সের যে সেনাপতি ছিলেন তার নাম ছিল নেপোলিয়ান। নেপোলিয়ান প্রথম কনসাল হন এবং কনসাল হওয়ার পরে তিনি 1802 সাল নাগাদ গিয়ে নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন। ফলে ফ্রান্সে আবার সেই রাজতন্ত্র ফিরে আসে। 1789-তে যে রাজতন্ত্র ফরাসি বিপ্লবের ভিতর দিয়ে চলে গিয়েছিল, তার মৃত্যু ঘটেছিল, সেই রাজতন্ত্রের আবার পুনঃপ্রতিষ্ঠা করছেন নেপোলিয়ান বোনাপার্ট। তাই এর পরের পাঠ আমরা আলোচনা করব নেপোলিয়ান। তাই দেখো, নেপোলিয়ানের নেপোলিয়ানের উপরে 3টি প্রশ্ন হয় মূলত: তার সাম্রাজ্য বিস্তার, তার প্রশাসনিক সংস্কার, আর তার মহাদেশীয় অবরোধ। এবং আরেকটা হয়, সেটা হচ্ছে নেপোলিয়নের পতন। দেখো, প্রথমে আমরা বলবো যে সাম্রাজ্য বিস্তার। নেপোলিয়ান সারা ইউরোপকে এক প্রকার জয় করে নিয়েছিলেন, ইংল্যান্ড বাদে। কারণ ইংল্যান্ডকে দখল করতে গেলে নৌপথে যেতে হবে, মাঝখানে টেমস নদী, ফ্রান্স আর ইংল্যান্ডের মাঝে। এই নদী অতিক্রম করতে গেলে তার নৌবাহিনী প্রয়োজন, আর ইংল্যান্ডের নৌবাহিনী খুব শক্তিশালী ছিল। এই নৌবাহিনীকে তিনি হারাতে পারেননি কখনোই। তাই তিনি বুঝতে পেরেছিলেন যে এই ইংল্যান্ড হচ্ছে দোকানদারের জাত, সারা বিশ্ব জুড়ে তাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, আর এই ইংল্যান্ডকে তিনি কখনোই নৌযুদ্ধে হারাতে পারবেন না। তাই তিনি একটা অন্যরকম পথ নেন। পথটি হচ্ছে এই যে হাতে না মেরে ভাতে মারার একটা পরিকল্পনা করেন। তিনি দেখেন যে সমগ্র ইউরোপ তার হাতে। তাই ইউরোপের প্রতিটা দেশকে তিনি অর্ডার দেন, বার্লিন ডিক্রি, মিলান ডিক্রি, ফন্টেনব্লু ডিক্রি, এরকম নানা রকম ডিক্রি জারি করে তিনি অর্ডার দেন যে ইংল্যান্ডের সাথে কেউ ব্যবসা বাণিজ্য করবে না। ফলে ইংল্যান্ড বেকায়দায় পড়ে যায়, ইউরোপে তার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। এই যে ব্যবস্থাটা নেপোলিয়ান গড়ে তুলেছিলেন, এটা হচ্ছে মহাদেশীয় ব্যবস্থা। সমগ্র ইউরোপ মহাদেশ জুড়ে এই ব্যবস্থাটা তিনি করেছিলেন, তাই এটাকে বলা হয় মহাদেশীয় ব্যবস্থা, কন্টিনেন্টাল সিস্টেম। এখন এই ব্যবস্থা আক্ষরিক অর্থে নেপোলিয়ানেরই বিপদ ডেকে এনেছিল পরবর্তীকালে। কারণ ইউরোপের অনেক চোরা পথে ইংল্যান্ড তার ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে থাকে, আর এই চোরা বাণিজ্যকে বন্ধ করার জন্য যে পরিকাঠামো, যে নৌবাহিনী দরকার, তা নেপোলিয়নের ছিল না, এবং নানা কারণে প্রবলেম তার তৈরি হতে থাকে। এবং এই ইংল্যান্ডের জিনিসপত্র ফ্রান্সে আসা বন্ধ হওয়ার ফলে ফরাসি জনগণের যে চাহিদা, সেই চাহিদা মেটাতে ফ্রান্স পারছিল না, বা ইউরোপে যে জিনিসপত্রের চাহিদা ছিল, সেই চাহিদা মেটাতে ফ্রান্স পারছিল না। ফলে সাধারণ মানুষের মধ্যে নেপোলিয়নের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হয়। আবার এই মহাদেশীয় অবরোধ পর্তুগাল, স্পেন, এই দুটি দেশ মানতে চাইছিল না। ফলে নেপোলিয়ন কি করলেন, যে স্পেন এবং পর্তুগাল দখল করে নিলেন। এর ফলে স্পেন এবং পর্তুগালের সাধারণ মানুষের জাতীয়তাবাদে আঘাত লাগে। তারা সমগ্র জাতি একজোট হয়ে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, যাকে বলা হয় উপদ্বীপের যুদ্ধ। যেহেতু স্পেন একটা উপদ্বীপ, তাই এই যুদ্ধকে বলা হয় উপদ্বীপের যুদ্ধ। এই যুদ্ধে এই স্পেনের পাশে এসে দাঁড়ায় ইংল্যান্ড, রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়ার মতো দেশেরা। ফলে নেপোলিয়ন এই যুদ্ধে হেরে যায়
এবং এই যুদ্ধে হেরে গেলে তার নেপোলিয়নকে কিন্তু দ্বীপান্তর করে দেওয়া হয় ফ্রান্স থেকে। তাই এখানে তিনি বলেছিলেন যে স্পেনীয় ক্ষতই আমাকে ধ্বংস করেছে। তো স্পেনীয় ক্ষত পড়তে হয়, তোমাদের টিকা প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট এবার। এছাড়াও নেপোলিয়নের আরেকটা বড় ভুল ছিল, রাশিয়ার সম্রাট জার দ্বিতীয় আলেকজান্ডার বা জার আলেকজান্ডারের আগে যিনি ছিলেন প্রথম নিকোলাস, তিনি এই মহাদেশীয় অবরোধ মানতে চাননি। ফলে নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন, মস্কো অভিযান করেন। বহু পথ, ফ্রান্স আর রাশিয়া পুরো দুটো আলাদা মহাদেশ, এত পথ পায়ে হেঁটে তার যে নেপোলিয়নের যে বিখ্যাত সেনাবাহিনী ছিল গ্র্যান্ড আর্মি, সেই গ্র্যান্ড আর্মি নিয়ে গিয়ে তিনি এই দীর্ঘ পথ, এই শীতকালের সময় দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি রাশিয়া আক্রমণ করেন এবং সেই আক্রমণের ফল ছিল জিরো। তিনি জয়লাভ করলেও কোনো রকম কোনো কিছু ফায়দা, কোনো কিছু ফলাফল তিনি কিন্তু সেখানে লাভ করতে পারেননি। বরং তার এই যে বিরাট বড় সেনাবাহিনী ধ্বংস হয়ে গিয়েছিল, বেশিরভাগই মৃত্যু মুখে পতিত হয় এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে। ফলে তিনি শূন্য হাতে ফিরে আসেন। তা তার এই পতনের জন্য তিনটি কারণ খুবই দায়ী ছিল। এই মহাদেশীয় অবরোধ, রাশিয়া অভিযান যেটা 1812 সালে করেন, এবং 1814 সালে যে স্পেনের সাথে যে যুদ্ধটা তিনি করেন, উপদ্বীপের যুদ্ধ, এই তিনটি মানে কূটনৈতিক ভুল তার জীবনের চরম সর্বনাশ ডেকে আনে, তার পতন ঘটে। তবে তার পতন পড়ার আগে তার প্রশাসনিক সংস্কার করতে হবে। দেখো, নেপোলিয়ন বিখ্যাত ফ্রান্সে, তার কারণ নেপোলিয়ন অনেক সংস্কার সাধন করেছিলেন ফ্রান্সে, সাধারণ মানুষের জন্য অনেক জনহিতকর কাজ করেছিলেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ফরাসি বিপ্লবের কিন্তু তিনটি আদর্শ ছিল, সাম্য, মৈত্রী, স্বাধীনতা। তা বিপ্লবের ভিতর দিয়ে নেপোলিয়ন ফ্রান্সের ক্ষমতায় আসেন, তাই নেপোলিয়নকে বলা হয় বিপ্লবের সন্তান। এবং ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে নেপোলিয়ন ফ্রান্সে এবং ইউরোপে যেসব দেশ তিনি জয় করেছিলেন, এই সমগ্র জায়গাতে তিনি এই ফরাসি বিপ্লবে যে তিনটি আদর্শ, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এর ভিতরে প্রথম দুটি যে আদর্শ রয়েছে, সাম্য এবং মৈত্রী, এগুলো কিন্তু তিনি প্রচার করেন, এগুলোকে তিনি কার্যকর করেন। জনগণের মধ্যে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন বিপ্লবের অগ্রদূত হিসেবে। তবে তিনি যে স্বাধীনতা, তৃতীয় যে আদর্শ ছিল স্বাধীনতা, সেই স্বাধীনতা কিন্তু জনগণকে দেননি। এই কারণে তিনি স্বৈরাচারী শাসক ছিলেন। শুধু এই স্বাধীনতাকে তিনি মানুষকে দেননি, ফলে তিনি এক প্রকার বিপ্লবকে তিনি ধ্বংস করেছিলেন। স্বাধীনতা না দেওয়ার কারণ হচ্ছে তিনি বিপ্লবকে ধ্বংস করেছিলেন। তাই তাকে বলা হয়, তাই মানে বিপ্লব নিজেই তিনি বলেছিলেন, নেপোলিয়ন নিজেই বলেছিলেন যে আমি বিপ্লবের সন্তান, আবার আমি বিপ্লবের ধ্বংসকারী। তিনি একদিকে যেমন বিপ্লবকে রক্ষা করছেন, আবার অন্যদিকে বিপ্লবের একটি চরম আদর্শ স্বাধীনতা, সেই স্বাধীনতাকে তিনি কিন্তু হরণ করে নিয়েছিলেন জনগণের কাছ থেকে। তা যাই হোক, তিনি অনেক সংস্কার সাধন করেন জনগণের হয়ে, প্রশাসনিক সংস্কার করেন, সমগ্র ফ্রান্সকে 83টি ডিপার্টমেন্টে ভাগ করেন। এই ডিপার্টমেন্টগুলোকে আবার প্রিফেক্ট, নন প্রিফেক্ট, এরকম বিভিন্ন জেলা, ব্লক, গ্রাম, এরকম কমিউন, এরকম বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে করে সব ভালো ভালো প্রশাসক নিয়োগ করেন। নির্বাচনের মাধ্যমে বাতিল করে তিনি নিজেই কিন্তু নিয়োগ করতেন দক্ষ প্রশাসক, এবং সমগ্র ফ্রান্সকে তিনি একটা সুন্দর শাসন ব্যবস্থা গড়ে তোলেন। ফ্রান্সে শিক্ষা সংস্কার করেন, আইন সংস্কার করেন। তার আইন সংস্কার তো বিখ্যাত, যাকে কোড নেপোলিয়ন বলা হয়, এটাও কিন্তু একটা টিকা রয়েছে। তিনি অনেক ভালো ভালো আইন নিয়ে একসাথে একটা আইনের সংকলন প্রকাশ করেন 1807 সালে, যাকে বলা হয় কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা। এছাড়াও তিনি ধর্মক্ষেত্রে সংস্কার করেন, পোপের সাথে একটা বোঝাপড়া করেন, অর্থনৈতিক সংস্কার করেন, ব্যাংক অফ ফ্রান্স তৈরি করেন, ইউনিভার্সিটি অফ ফ্রান্স তৈরি করেন। ফ্রান্সে আমূল সংস্কার সাধন করেন নেপোলিয়ন। এই কারণে জেপি টেলর, বিখ্যাত ঐতিহাসিক ইউরোপের, তিনি বলেছেন যে নেপোলিয়নের এই সংস্কারগুলো শক্ত গ্রানাইট পাথরের মতো মজবুত, যা কোনোদিন ধ্বংস হবে না। হয়েছিল তাই। নেপোলিয়ন ধ্বংস হয়ে গিয়েছিলেন ঠিকই, কিন্তু নেপোলিয়নের এই সংস্কার কিন্তু শুধু ফ্রান্স নয়, ইউরোপের অনেক দেশ গ্রহণ করেছিল তার এই সংস্কার বা তার এই আইন সংস্কার, কোড নেপোলিয়ন। এই ছিল নেপোলিয়নের বিষয় বললাম। নেপোলিয়ন তাহলে আমাদের কি পড়তে হবে? তার সাম্রাজ্য বিস্তার, সমগ্র ইউরোপকে তিনি দখল করে নিয়েছিলেন, বিভিন্ন দেশ দখল করে নিয়েছিলেন, ইতালি, জার্মানি বা আরো অন্যান্য সমস্ত, স্পেন, পর্তুগাল, সমস্ত জায়গা তিনি দখল করে নিয়েছিলেন।
ইউরোপে। তাই এটাকে বলা হচ্ছে সাম্রাজ্য বিস্তার। তো সাম্রাজ্য বিস্তার থেকে সেইভাবে প্রশ্ন আসে না, মূলত বেসিক্যালি প্রশ্ন আসে তার শাসন সংস্কার নতুবা তার মহাদেশীয় অবরোধ, আর আসে তার পতন। তো এই দুটো থেকে একটা তোমাদের আসবে, দুটোই কিন্তু তোমাদের এবার ইম্পর্টেন্ট, শাসন সংস্কারও ইম্পর্টেন্ট, মহাদেশীয় প্রথাও ইম্পর্টেন্ট। এর ভিতর থেকে টিকা আছে অনেকগুলো। এই যে উপদ্বীপের যুদ্ধ স্পেনের সাথে, এটা একটা টিকা। রাশিয়া অভিযান, মস্কো অভিযান, এটা একটা টিকা। কোর্ট নেপোলিয়ান, এটা একটা টিকা। বা নেপোলিয়ানকে কি বিপ্লবের সন্তান বলা যায়, এটা একটা টিকা। নেপোলিয়ানকে বিপ্লবের ধ্বংসকারী ছিলেন, এটাও কিন্তু একটা টিকা। এবার দেখো নেপোলিয়ানের পতন হলো, মানে নেপোলিয়ান এইসব বৈদেশিক যে শক্তি জোট, সেই জোটের কাছে হেরে গেলেন। ফলে নেপোলিয়ানকে দ্বীপান্তর করে দেওয়া হলো, পুরো সমুদ্রের মাঝে এক দ্বীপে তাকে ছেড়ে দেওয়া হলো, যাতে তিনি আর ফ্রান্সে না ফিরে আসতে পারেন। যদিও তিনি সেখান থেকে আবার কিছুদিন পরে ফিরে আসেন এবং 100 দিন ফ্রান্সে আবার রাজত্ব করেন। আবার এই বৈদেশিক জোটের সাথে তার যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে পরাজিত হলে তাকে এবার সেন্ট হেলেনা দ্বীপে গিয়ে, ভূমধ্য সাগরের সেন্ট হেলেনা দ্বীপে গিয়ে তাকে নির্বাসন দেওয়া হয়। এরপর নেপোলিয়ান যে সমগ্র ইউরোপকে একটা বিরাট পরিবর্তন করে দিয়েছিলেন, তার কি হবে? নেপোলিয়ানের পতনের পর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে একটা সম্মেলন হয়, ভিয়েনার সম্মেলন। যে সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল যে নেপোলিয়ানের পরবর্তীকালে কি করা যাবে, তার এই সাম্রাজ্যকে নিয়ে কি করা যায় বা ইউরোপকে কিভাবে পুনর্গঠন করা যায় সেটা নিয়ে, বা সেই সব সিদ্ধান্ত যাতে কার্যকরী করা যায়, তার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে হয় 1815 সালে ভিয়েনা সম্মেলন, যার সভাপতিত্ব করেছিলেন সেই সময় অস্ট্রিয়ার যুবরাজ এবং প্রধানমন্ত্রী প্রিন্স মেটারনিক। যুবরাজ না হলেও তিনি ছিলেন প্রধানমন্ত্রী প্রিন্স মেটারনিক। এই মেটারনিক 1815 সালে তিনি ভিয়েনা সম্মেলনের 3টি নীতি গ্রহণ করেন। একটা ছিল ক্ষতিপূরণ নীতি, নেপোলিয়ান যেসব দেশগুলো দখল করেছিলেন তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। ন্যায্য অধিকার নীতি, ফরাসি বিপ্লবের আগে যেসব রাজবংশ যেখানে রাজত্ব করত তাদেরকে সেই জায়গায় ফিরিয়ে আনতে হবে। আর ছিল শক্তি সাম্য নীতি। শক্তি সাম্য এই যে ফ্রান্স যাতে ভবিষ্যতে আবার শক্তিশালী হয়ে না উঠতে পারে, তার জন্য ফরাসি সাম্রাজ্যকে ভেঙে বিভিন্ন দেশের আন্ডারে সেই সব জায়গাগুলোকে ঢুকিয়ে দিয়ে একটা ব্যালেন্স তৈরি করতে হবে। তাকে বলা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তি সাম্য। এই 3টে নীতি গ্রহণ করা হয় এবং এরপর 1815 সাল থেকে 1848 সাল, প্রায় 30-40 বছর ইউরোপে কিন্তু প্রধান ব্যক্তি হয়ে উঠেছিলেন এই মেটারনিক। তিনি ছিলেন রক্ষণশীল ব্যক্তি, তার কারণ তিনি অস্ট্রীয় সাম্রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। আবার অস্ট্রীয় সাম্রাজ্যে বিভিন্ন জাতের লোক বাস করত। অস্ট্রীয়, সার্বিয়ার লোক, পোল্যান্ডের লোক, চেকোস্লোভাকিয়ার লোক, রাশিয়ার লোক, বেলারুশের লোক, বিভিন্ন জাতের লোক বাস করত। এবং এখানে যদি জাতীয়তাবাদ প্রবেশ করে, প্রতিটা জাতিকে যদি আলাদা আলাদা দেশ করে দিতে হয়, তাহলে অস্ট্রিয়ার সাম্রাজ্য বলে কিছু থাকবে না, সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এই কারণে মেটারনিক ছিলেন চরম রক্ষণশীল এবং বিপ্লবের বিরোধী। ফ্রান্সে যেমন ফরাসি বিপ্লব হয়েছিল, এই রকম বিপ্লব ইউরোপের যেখানেই পরবর্তীকালে দেখা দিয়েছে, তিনি কঠোর হাতে সেই বিপ্লবকে দমন করেছেন। এবং এই বিপ্লব যাতে না হয়, বিপ্লব দেখা দিলে তাকে কঠোরভাবে যাতে নিয়ন্ত্রণ করা যায়, তার জন্য তিনি তৈরি করেছিলেন ইউরোপীয় শক্তি সমবায়। এই শক্তি সমবায়ের প্রতি বছর প্রায় বৈঠক হতো এবং এই বৈঠকে নানা রকম বিপ্লব বিরোধী নানা রকম কর্মসূচি কিন্তু নেওয়া হতো। এখান থেকে একটা প্রশ্ন আসে, ট্রোপো বলে একটা জায়গায় বৈঠক হয়েছিল শক্তি সমবায়ের, তা শক্তি সমবায় টিকা আসতে পারে, আবার ট্রোপোর বৈঠকও কিন্তু টিকা আসতে পারে। তা যাই হোক, এই 40 বছর ইউরোপে মেটারনিকই ছিলেন শেষ কথা। মেটারনিক একটা চরম রক্ষণশীল শাসন ব্যবস্থা প্রবর্তন করে সমগ্র ইউরোপকে তিনি কন্ট্রোল করেছিলেন। ইউরোপের প্রধান চালিকা শক্তি ছিল মেটারনিক। তা মেটারনিক যে ব্যবস্থাটা গড়ে তুলেছিলেন, এটাকে বলা হয় মেটারনিক ব্যবস্থা। যদিও এই মেটারনিক ব্যবস্থা 1848 সালে ধ্বংস হয়ে যায়, মেটারনিকের পতন ঘটে। তার কারণ কি? তার কারণ আসবো একটু পরে। দেখো, এরপরে যেটা আমাদের রয়েছে মডিউল 1-এ আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম ফরাসি বিপ্লব। এরপরে যেটা রয়েছে মডিউল 2, তোমাদের 6টি মডিউল আছে, ভালো করে বুঝে নিতে হবে যে মডিউলগুলোতে কি রয়েছে। সিলেবাস নিয়ে ডিসকাস করতে গেলে ভালো করে বুঝতে গেলে একটু সময় নিয়ে বুঝতে হবে। 2 নম্বর দেখো মডিউল, পুনরুদ্ধার ও বিপ্লব। পুনরুদ্ধার মানে যে ফরাসি বিপ্লব হয়েছিল সেই বিপ্লব আবার দেখা দিচ্ছে, এবং বিপ্লব দেখা দিচ্ছে কোথায়? বিপ্লব দেখা দিচ্ছে ফ্রান্সেই বিপ্লব দেখা দিচ্ছে। 1830 সালে ফ্রান্সের জুলাই বিপ্লব হচ্ছে।
ভিয়েনা সম্মেলন বললাম, তা ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি, যে নীতির মধ্য দিয়ে ফ্রান্সে ফরাসি বিপ্লবের আগে যে পূর্ব রাজবংশ রাজত্ব করছিল সেই রাজবংশকে এনে আবার প্রতিষ্ঠা করা হয় এবং দশম চার্লস সেখানে সিংহাসনে বসেন। এই দশম চার্লসের বিরুদ্ধে, দশম চার্লসের এক প্রধানমন্ত্রী ছিল পলি গন্নাক, তিনি ছিলেন প্রতিক্রিয়াশীল, জনগণের নানা রকম মানে বিধিনিষেধ তাদের উপরে চাপিয়ে দিয়েছিলেন। ফলে জনগণ একটা সময় এই যে রাজতন্ত্র, পূর্ব রাজতন্ত্র, এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে 1830 সালে জুলাই মাসে। তাই এটাকে বলা হয় জুলাই বিপ্লব। এবং এই জুলাই বিপ্লবের ফলে ফরাসি যে পূর্ব রাজবংশ তাকে হটিয়ে দেওয়া হয় এবং একটা নতুন রাজবংশ সেখানে প্রতিষ্ঠা করা হয়, ফ্রান্সের নয়, হল্যান্ডের অরেঞ্জ বংশের উইলিয়ামকে ডেকে এনে এই ফ্রান্সে বসানো হয় এবং উইলিয়াম রাজা হন। এই উইলিয়াম 1830 সালে রাজা হওয়ার পর 18 বছর রাজত্ব করেন, কিন্তু তিনিও ফরাসি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি। ফলে 1848 সালে গিয়ে তার বিরুদ্ধেও ফেব্রুয়ারি মাসে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব হয় 1848 সালে। এই ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সের এই যে উইলিয়াম তিনিও হটে যান ক্ষমতা থেকে এবং ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এবং এই প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ভিতর দিয়ে ফ্রান্সে এই সময় অনেকগুলো রাজনৈতিক দল গড়ে উঠেছিল, উদারবাদী দল, যাজকপন্থী দল, যে নেপোলিয়ন মারা গেছিলেন সেই নেপোলিয়নের বোনাপার্টিস্ট দল, যে দলকে পরিচালনা করতেন নেপোলিয়নের ভাইপো লুই নেপোলিয়ন। এখন এর ভিতরে 1848 সালে যখন এই ফরাসি বিপ্লব হলো তখন এখান থেকে ক্ষমতা থেকে হটে গেলেন উইলিয়াম এবং ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো লা মার্টিনের নেতৃত্বে। এবং পরে এই ফরাসি মানে ফ্রান্সের যে এই জুলাই বিপ্লবটা হলো, মানে ফেব্রুয়ারি বিপ্লব 1848-এ, তার প্রভাব পড়েছিল সমগ্র ইউরোপে। তাই এখানে বলা হয় যে 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লব মধ্য ইউরোপের একটা ঝটিকা কেন্দ্র ছিল, কারণ ফ্রান্স থেকে এই বিপ্লবের আগুন সারা ইউরোপে ছড়িয়ে পড়ে। বিভিন্ন দেশে বিদ্রোহ দেখা দেয় এই ফরাসি মানে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের মতো। ইতালি, জার্মানি, বোহেমিয়া, বিভিন্ন জায়গায় বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে এবং বিদ্রোহ মাথাচাড়া দিয়ে ওঠে। এবং এই বিদ্রোহ এমন আকার ধারণ করেছিল যে অস্ট্রিয়ার যিনি যে প্রধানমন্ত্রী প্রিন্স মেটারনিক, তিনি পালিয়ে গিয়ে ইংল্যান্ডে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং তার মেটারনিক তন্ত্র, মেটারনিক ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েছিল। তো এখানে আমাদের পড়তে হবে এই জুলাই বিপ্লব এবং ফেব্রুয়ারি বিপ্লব এবং মেটারনিক ব্যবস্থা, ভিয়েনা সম্মেলন। তাহলে ফ্রান্সে প্রজাতান্ত্রিক দল ক্ষমতায় এলো, কিন্তু এরপরে যখন 1848-এ যখন নির্বাচন হলো, সেই নির্বাচনে এই বোনাপার্টিস্ট দল ক্ষমতা লাভ করে এবং লুই নেপোলিয়ান, নেপোলিয়ানের বোনাপার্টের ভাইপো লুই নেপোলিয়ান রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনিও 2 বছর পর 1850 সালে গিয়ে তিনি নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন এবং ফ্রান্সে আবারও রাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। এই লুই নেপোলিয়ান, তৃতীয় নেপোলিয়ান নামধারণ করে 1850-এ ফ্রান্সে রাজা হয়ে বসেন এবং 1870 সাল পর্যন্ত রাজত্ব করেন, 20 বছর। 1870 সালে গিয়ে বিসমার্কের সাথে তার সেডানের যুদ্ধ হয় এবং এই যুদ্ধে তিনি পরাজিত হন, তিনি নিহত হন এবং ফ্রান্সে আবারও প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং ফ্রান্স পুরোপুরিভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। ঠিক এইভাবেই ফ্রান্সের ইতিহাস আপাতত এখানে আমরা শেষ করছি। এরপরে দেখো রয়েছে 3 নম্বর মডিউল, পুঁজিবাদী শিল্পায়ন। তা এর আগে মধ্যযুগে ইউরোপে ছিল সামন্ততন্ত্র, সেটা আমরা জানি যে সামন্ততন্ত্র সমগ্র মধ্যযুগ জুড়ে ছিল। এরপরে সামন্ততন্ত্রের পতন হয়, তোমরা এর আগের সেমিস্টারগুলোতে দেখেছো। সামন্ততন্ত্রের পতনের ভিতর দিয়ে ক্যাপিটালিজম, পুঁজিবাদের আবির্ভাব ঘটে। বহু ব্যক্তি ধনশালী হয়ে পড়ে ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে, ইংল্যান্ডে প্রচুর পুঁজি জমা হয়। তখন তারা কি করে, শিল্প কলকারখানা তৈরি করে এবং এই শিল্প কলকারখানা প্রথম তৈরি হয়েছিল ইংল্যান্ডে। ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়। কেন হয়? একটা শিল্প তৈরি করতে গেলে যেসব উপকরণগুলো প্রয়োজন সবই ইংল্যান্ডে ছিল, এই কারণে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়। আর ইউরোপের অন্যান্য দেশে অনেক পরে হয়। কেন অনেক পরে হয়? কারণ যেসব উপকরণগুলো প্রয়োজন তার সবগুলো কিন্তু সব দেশে ছিল না। হয়তো 10টি জিনিসের প্রয়োজন, 8টি রয়েছে, 2টি জিনিসের অভাব। ওই 2টি জিনিসের অভাবের কারণে ওই দেশে শিল্প বিপ্লব হতে দেরি হয়। তো এই কারণে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। শিল্প বিপ্লবের পিছনে অনেক কারণ রয়েছে, জনসংখ্যাগত কারণ, মানে এই সময় জনসংখ্যাগত বিপ্লব হয়, কৃষি বিপ্লব হয়, পরিবহন ক্ষেত্রে যুগান্তর আসে, বৈজ্ঞানিক ক্ষেত্রে অগ্রগতি ঘটে, এরকম সব কিছু
সম্মিলিত রূপ ছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লব। তো এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, এটা যেমন বড়তেও আসতে পারে, 10-এ পাশেও কিন্তু আসতে পারে। এটা 1730 বা 50 নাগাদ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়। এরপরে দেখো ফ্রান্সে শিল্প বিপ্লব হয়, তৃতীয় নেপোলিয়ান বা এর আগে যে নেপোলিয়ান বোনাপার্ট ছিলেন তার হাত ধরে শুরু হয়। আর তৃতীয় নেপোলিয়ান এর আমলে ফ্রান্সের শিল্প বিপ্লবটা ভালো মতো আকার ধারণ করে। জার্মানির বিসমার্কের হাত ধরে জার্মানিতে শিল্প বিপ্লব হয়। তার আগে কুলটুর জোল ভ্রাইন বলে একটা শুল্ক সংঘ তৈরি হয়, যে সংঘের মাধ্যমে এই জার্মানির শিল্প বিপ্লব শুরু হয়। আর সেটাকে একটা চূড়ান্ত রূপ দেন এই বিসমার্ক। এরপর রাশিয়ার শিল্পায়নে রাষ্ট্র বিরাট বড় ভূমিকা নিয়েছিল। সেই সময় যে রাশিয়ার অর্থমন্ত্রী ছিল কাউন্ট উইটি, তিনি এই রাশিয়ার শিল্প বিপ্লব ঘটান। এছাড়া রাশিয়ার যারা জার ছিলেন, সেই জারেরাও কিন্তু বিরাট বড় ভূমিকা নিয়েছিল। বিশেষ করে জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 সালে রাশিয়াতে ভূমিদাস প্রথা তুলে দেন। এই কারণে তাকে বলা হয় মুক্তিদাতা জার। এই ভূমিদাস প্রথা তুলে দেওয়ার ফলে প্রচুর পরিমাণে ভূমিদাস তারা মুক্ত হয় এবং তারা শহরে গিয়ে কলকারখানায় শ্রমিক হিসাবে যোগদান করে এবং শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে। তো এখানে কিন্তু রাশিয়ার শিল্পায়ন আমাদের পড়তে হবে আলাদা, জার্মানির শিল্পায়ন, ফ্রান্সের শিল্পায়ন এটা পড়তে হবে। আবার এই দেশগুলোকে নিয়ে, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, এই দেশগুলোকে নিয়ে একসাথে একে বলা হয় ইউরোপীয় মহাদেশের শিল্পায়ন। তো ইউরোপ মহাদেশের শিল্পায়নের সাথে ইংল্যান্ডের শিল্পায়নের কি তুলনা, এটা একটা প্রশ্ন হয়। আবার ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়, এটাও কিন্তু একটা প্রশ্ন হয়। তো এই ছিল মডিউল 3। এবার দেখো মডিউল 4, জাতীয়তাবাদ। অর্থাৎ জাতি হিসেবে বিভিন্ন ইউরোপের বিভিন্ন জাতি তারা মাথা ছাড়া দিয়ে ওঠে। যেমন প্রথমে দেখো রয়েছে বলকান জাতীয়তাবাদ। তা বলকান একটা অঞ্চলের কথা বলা যায়, বাল্টিক অঞ্চল। এই অঞ্চলে অনেক জাতির বাস। সার্বিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, বেলারুশ, তুর্কি, গ্রিক, এরকম বিভিন্ন জাতের লোক এখানে বাস করত এবং এই অঞ্চলটা দখল করে রেখেছিল অস্ট্রিয়া। এবং এই জায়গার পাশে ছিল রাশিয়া ব্যবসা বাণিজ্যের স্বার্থে তারা এই জায়গায় প্রবেশ করতে চাইছিল, ফলে অস্ট্রিয়ার স্বার্থে আঘাত লাগে। ফলে রাশিয়া অস্ট্রিয়ার মধ্যে একটা যুদ্ধের পরিবেশ তৈরি হয় এই বলকান অঞ্চলকে কেন্দ্র করে। ঠিক এই সময় এই বলকান জাতিগুলি তারা স্বাধীন হওয়ার জন্য তারা বিদ্রোহ শুরু করে দেয় এই অস্ট্রীয় সাম্রাজ্যের বিরুদ্ধে। ফলে এই দেখা যায় যে বলকান অঞ্চলে অনেকগুলো যুদ্ধ বাধে। প্রথম বলকান 1912, দ্বিতীয় বলকান 1913, এবং বলকান অঞ্চলের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এরপরে দেখো রয়েছে ইতালির ও জার্মানির ঐক্য আন্দোলন। তো ইতালি বলে কোনো দেশ ছিল না, কারণ ইতালির বিভিন্ন জায়গা যেমন রোম, ভেনিস, ফ্লোরেন্স, পিডমন্ট, সার্ডিনিয়া, সিসিলি, নেপলস, এরকম বিভিন্ন জায়গা ইউরোপের বিভিন্ন দেশের রাজারা দখল করে রেখেছিল। ফলে ইতালি বলে কোনো দেশ ছিল না। ফলে ইতালিতে প্রথমে এই ইতালিকে ঐক্যবদ্ধ করার জন্য কার্বোনারি বলে একটা দল বা একটা সমিতি গড়ে ওঠে। এই সমিতি চেষ্টা করে কিভাবে ইতালিকে ঐক্যবদ্ধ করা যায়, এবং এইখানে ইতালিতে আবির্ভূত হয় মাৎসিনি। এই মাৎসিনি এই কার্বোনারি দলে যোগদান করেন। কার্বোনারি দল কিন্তু টিকে আসতে পারে। কার্বোনারি দলে যোগদান করেন এবং কিছুদিন পর তিনি নিজেই একটা দল তৈরি করেন, ইয়ং ইতালি দল তৈরি করে তিনি দেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করেন যে দেশকে ঐক্যবদ্ধ করার জন্য। তিনি বুঝতে পেরেছিলেন যে একমাত্র ইয়াং ছেলেরাই বা যুবক ছেলেরাই কিন্তু দেশকে ঐক্যবদ্ধ করতে পারে। যদিও একটা সময় তিনি ব্যর্থ হন এই মেটারনিকের কারণে। মেটারনিক শক্ত হাতে দমন করেন এই ইতালিকে। ফলে ইতালিতে যেসব গণবিদ্রোহ মাথাছাড়া দিয়ে উঠেছিল পারমা, মডেনা, টাস্কেনি, এরকম বিভিন্ন শহরে, সেগুলোকে কিন্তু দমন করা হয়। মধ্য ইতালির এইসব শহরগুলি গণবিদ্রোহকে দমন করা হয়। ফলে মাৎসিনি ইতালি ছেড়ে পালিয়ে ইংল্যান্ডে চলে যান। এরপরে পিডমন্ট, সার্ডিনিয়া ইতালির একটা প্রদেশ, যে প্রদেশের প্রধানমন্ত্রী ছিলেন কাউন্ট ক্যাভুর এবং সেখানকার রাজা ছিলেন ভিক্টর তৃতীয় ইমানুয়েল। এখন এই কাউন্ট ক্যাভুর বুঝতে পেরেছিলেন যে ইতালিকে ঐক্যবদ্ধ করতে হবে এবং সেটা করতে হবে এই পিডমন্ট সার্ডিনিয়ার নেতৃত্বে। এবং তিনি পিডমন্ট সার্ডিনিয়াকে শক্তিশালী করার জন্য তিনি একটা শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন এবং একের পর এক যুদ্ধে
তিনি ইতালিকে কূটনৈতিকভাবে ইতালিকে ঐক্যবদ্ধ করেন। কারণ এই সময় পাশাপাশি জার্মানিতে ঐক্য আন্দোলন চলছিল। জার্মানির এরকম বিভিন্ন প্রায় 36টি বা 39টি রাজ্যে বিভক্ত ছিল জার্মানি, এবং এই জার্মানিও বিদেশি শক্তিগুলো দখল করে রেখেছিল জার্মানির বিভিন্ন প্রদেশ। ফ্রান্স দখল করে রেখেছিল হচ্ছে ফ্রান্সের জার্মানির আলসাস লোরেন। অস্ট্রিয়া দখল করে রেখেছিল জার্মানির কিছু অংশ। ডেনমার্ক দখল করে রেখেছিল স্লেজুইগ হলস্টিন বলে দুটো প্রদেশ। এখন এই জার্মানির একটা প্রদেশ ছিল প্রাশিয়া, যদিও প্রাশিয়া পরবর্তীকালে স্বাধীন হয়, আলাদা দেশ তৈরি হয়, কিন্তু সেই সময় ছিল জার্মানির একটা প্রদেশ। এই প্রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন বিসমার্ক। তিনি বুঝতে পেরেছিলেন যে একমাত্র রক্তলোহ নীতির দ্বারা, অর্থাৎ যুদ্ধ নীতির দ্বারা জার্মানিকে ঐক্যবদ্ধ করা সম্ভব। তাই তিনি প্রাশিয়াকে শক্তিশালী করার জন্য শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেন, এবং একের পর এক যুদ্ধে প্রথমে তিনি ডেনমার্কের সাথে যুদ্ধ করেন 1864 সালে, ডেনমার্ককে পরাজিত করে হলস্টিন আর সেলেজুক দখল করেন। এরপর অস্ট্রিয়ার সাথে যুদ্ধ করেন 1866 সালে, সাডোয়ার যুদ্ধ, অস্ট্রিয়াকে পরাজিত করেন, অস্ট্রিয়ার কাছ থেকে সমস্ত জায়গাগুলো নিয়ে নেন। এই যুদ্ধে ক্যাভুর, ইতালির ক্যাভুর কিন্তু বিসমার্ককে সাহায্য করেন। ফলে ইতালিতে অস্ট্রিয়া যেসব জায়গাগুলো দখল করে রেখেছিল সেগুলো যুদ্ধের পর যখন হেরে যায় অস্ট্রিয়া সাডোয়ার যুদ্ধে, তখন জার্মানি যেমন তার অধিকৃত অঞ্চলগুলো ফিরে পায়, মানে অস্ট্রিয়ার অধিকৃত অঞ্চলগুলো ফিরে পায়, ইতালিও তার অধিকৃত অঞ্চলগুলো ফিরে পায়। ফলে একই সাথে এই সাডোয়ার যুদ্ধের ভিতর দিয়ে জার্মানি তার জায়গাগুলো ফিরে পাচ্ছে, ইতালিও তার জায়গাগুলো কিন্তু ফিরে পাচ্ছে। এরপরে 1870 সালে বিসমার্ক ফ্রান্সের সাথে যুদ্ধ করেন, যুদ্ধ করে সেডানের যুদ্ধ, এবং আলসাস লোরেনটা তার কাছ থেকে নিয়ে নেন। এদিকে ফ্রান্সও দখল করে রেখেছিল ইতালির কিছু জায়গা, এবং এই যুদ্ধে, সেডানের যুদ্ধে এই ক্যাভুর সাহায্য করেন বিসমার্ককে। ফলে যুদ্ধের শেষে ফ্রান্স যে জায়গাগুলো দখল করে রেখেছিল ইতালির, সেগুলো ফেরত দিতে হয় ইতালিকে। ফলে ইতালির ঐক্য আন্দোলন যেমন সম্পূর্ণ হয় 1870 সালে, আবার জার্মানিরও ঐক্য আন্দোলন সম্পূর্ণ হয়। তাই ইউরোপের ইতিহাসে 1870 সালের একটা ব্যাপক গুরুত্ব আছে, এটাও একটা প্রশ্ন। তো একইভাবে দেখা যায় যে 1870 সালে একদিকে জার্মানি ঐক্যবদ্ধ হচ্ছে, আর একদিকে কিন্তু ইতালি ঐক্যবদ্ধ হচ্ছে। এই দুটো জিনিস মানে প্রশ্নের মধ্যে বা দুটো টপিকের মধ্যে প্রশ্ন আসবেই পরীক্ষায়, বড় প্রশ্ন একটা, হয় ইতালির ঐক্য আন্দোলন আসবে নতুবা জার্মানির ঐক্য আন্দোলন আসবে। এরপরে দেখো রয়েছে 5 নম্বর মডিউল, সাম্রাজ্যবাদ ও যুদ্ধ। সাম্রাজ্যবাদ, দেখো সাম্রাজ্যবাদ আগেও ছিল, সে প্রাচীনকালে আলেকজান্ডার যখন দেশ জয় করতে বেরিয়েছিলেন তাকেও তো আমরা সাম্রাজ্যবাদ বলি, কিন্তু এখন আবার নতুন করে সাম্রাজ্যবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। তার কারণ ব্যবসা বাণিজ্য। ইউরোপের দেশগুলো শিল্প বিপ্লবের ফলে তাদের উৎপন্ন দ্রব্য ইউরোপের বিভিন্ন বাজারে বা এশিয়া, লাতিন আমেরিকার বিভিন্ন বাজারে বিক্রি করার জন্য তারা উপনিবেশ দখল করতে থাকে। ফলে উপনিবেশ দখল করাকে কেন্দ্র করে একটা প্রতিযোগিতা শুরু হয়। ঠিক এই সময় 1870 সাল নাগাদ আফ্রিকা মহাদেশ আবিষ্কৃত হয়। এর আগে কিন্তু আফ্রিকা বলে কোনো যে মহাদেশ আছে কেউ জানতো না। বেলজিয়ামের রাজা প্রথম এক অভিযাত্রীকে এখানে পাঠান, এবং তিনি এই আফ্রিকা মহাদেশ আবিষ্কার করেন। যখনই আফ্রিকা মহাদেশ আবিষ্কৃত হয় তখন ইউরোপের বিভিন্ন দেশ এই আফ্রিকায় আসে এবং এক একটা অঞ্চলে উপনিবেশ তৈরি করে, এবং আফ্রিকাকে নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায় ইউরোপীয় দেশগুলির ভিতর। এইভাবে ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে, উপনিবেশকে কেন্দ্র করে বিভিন্ন দেশের মধ্যে একটা নতুন করে সাম্রাজ্যবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, যাকে আমরা বলছি নব্য সাম্রাজ্যবাদ। 1870 সালে শুরু হয়, আর এর চূড়ান্ত পরিণতি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ 1914। তা দেখো এরপরে প্রথম বিশ্বযুদ্ধ হবে। প্রথম বিশ্বযুদ্ধের পিছনে মূল কারণ কিন্তু এই সাম্রাজ্যবাদ। এই সাম্রাজ্যবাদের জন্য একটা দেশ আরেকটা দেশের বিরুদ্ধে অস্ত্র প্রতিযোগিতা শুরু করে, এবং একটা বিদ্বেষমূলক পরিবেশ তৈরি হয়, যুদ্ধের একটা পরিবেশ তৈরি হয় ইউরোপে, সমগ্র ইউরোপ জুড়ে, এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধে দুটো দেশের মধ্যে হয় অক্ষ শক্তি, মিত্র শক্তি। অক্ষ শক্তি পরাজিত হয়, মিত্র শক্তি জয়লাভ করে। মিত্র শক্তির মধ্যে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। অন্যদিকে অক্ষ শক্তির মধ্যে ছিল ইতালি, জার্মানি এবং অস্ট্রিয়া, তুরস্ক, এই সব দেশগুলো। তা প্রথম বিশ্বযুদ্ধে যখন জার্মানি হেরে যায় তখন জার্মানির সাথে ভার্সাই সন্ধি হয়, এবং এই ভার্সাই সন্ধিতে জার্মানির প্রায় সব কিছুই কেড়ে নেওয়া হয়। জার্মানিকে সর্বতোভাবে দায়ী করা হয়, তাকে 660 কোটি পাউন্ডের একটা ক্ষতিপূরণ চাপিয়ে তারপরে
নানা রকম বিধিনিষেধ আরোপ করা হয় এই ভার্সাই সন্ধি। একতরফাভাবে করা হয়েছিল জার্মানিকে দমন করার জন্য। তা ভার্সাই সন্ধি জার্মানির উপর জবরদস্তিমূলক চাপানো হয়েছিল। তা এটা নিয়ে একটা প্রশ্ন। এবং এই ভার্সাই সন্ধি ভিতরেই কিন্তু লুকিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। এরপরে দেখো রয়েছে শেষ যে টপিক, সেটা রয়েছে 6, দুই বিশ্বযুদ্ধের মধ্যে ইউরোপ। তা দুই বিশ্বযুদ্ধ বলতে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে, 1918 গিয়ে শেষ হচ্ছে। তো 1914, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে 1939, 1914 থেকে 1939। তাহলে এর ভিতরের সময়টাকে আমরা বলবো দুই যুদ্ধের মধ্যবর্তীকালীন অবস্থা। এই সময় ইউরোপে অনেক কিছু পরিবর্তন আসে, অনেক কিছু। দেখো ভার্সাই সন্ধিতে জার্মানির উপর চাপানো হয়েছিল 660 কোটি পাউন্ডের ক্ষতিপূরণ। সে ক্ষতিপূরণ দিতে পারছিল না, ফলে ক্ষতিপূরণ সমস্যা দেখা দেয়। এই ক্ষতিপূরণ সমস্যা মেটানোর জন্য ইয়ং পরিকল্পনা করা হয়, ডাওয়াস পরিকল্পনা করা হয়। এগুলো কিন্তু প্রশ্ন আসে, ইয়ং পরিকল্পনা, ডাওয়াস পরিকল্পনা, ক্ষতিপূরণ সমস্যা। এরপর প্রথম বিশ্বযুদ্ধের শেষে যে প্যারিস শান্তি সম্মেলন হয়, সেই সম্মেলনের ভিতর দিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসনের বক্তব্য অনুযায়ী একটা জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়। তা জাতিসংঘের প্রতিষ্ঠা উদ্দেশ্য কার্যাবলীও একটা প্রশ্ন হয়। এরপর প্রথম বিশ্বযুদ্ধে অ্যাকচুয়ালি জার্মানি আর ফ্রান্স, এই দুটো দেশের মধ্যে শত্রুতা ছিল বেশি। এই দুটো দেশ ছিল পাশাপাশি। সেই বিসমার্ক সেডানের যুদ্ধের ভিতর দিয়ে ফ্রান্সের যে আলসাস লোরেন কেড়ে নিয়েছিল, এই ঘটনা কোনোদিন ফ্রান্স ভুলতে পারেনি, যার সূত্র ধরেই কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধ হয়। এবং প্রথম বিশ্বযুদ্ধে যখন জার্মানি হেরে যাওয়ার পরেও ফ্রান্স কিন্তু সবসময় ভয়ে থাকতো যে জার্মানি বুঝি আবার আক্রমণ করবে ফ্রান্সকে। ফলে ফ্রান্সের যে নিরাপত্তার একটা সমস্যা দেখা দেয় প্রথম বিশ্বযুদ্ধের পরে, এবং ফ্রান্স নিরাপত্তার সন্ধান করতে থাকে। সে বিভিন্ন দেশের সাথে জোটবদ্ধ হওয়ার চেষ্টা করে। এই সূত্র ধরে লোকার্নো চুক্তি হয় সুইজারল্যান্ডের লোকার্নোতে, এবং আমেরিকার সাথে হয় কেলগ ব্রিয়া চুক্তি। এই লোকার্নো চুক্তি, কেলগ ব্রিয়া চুক্তি, এগুলো কিন্তু পড়তে হবে। এরপরে দেখো ঠিক এই সময়ে ইতালিতে মুসোলিনির নেতৃত্বে আবির্ভাব ঘটে ফ্যাসিবাদ। কিভাবে ফ্যাসিবাদের উত্থান হলো, ফ্যাসিবাদের নিয়ম নীতি কি, আদর্শ কি, এটা একটা প্রশ্ন। জার্মানিতে উত্থান ঘটে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদ। তার নাৎসিবাদের কিভাবে উত্থান ঘটলো, তার আদর্শ কর্মসূচি কি, তার মতাদর্শ কি, এটা একটা প্রশ্ন। আবার হিটলার ক্ষমতায় আসেন এই নাৎসিবাদের হাত ধরে পরবর্তীকালে 1933 নাগাদ, এবং ক্ষমতায় এসে এই যে ভার্সাই সন্ধির শর্তগুলো একের পর এক লঙ্ঘন করতে থাকেন। এবং পাশাপাশি জার্মানির পাশাপাশি এইসব দেশগুলো ছিল একের পর এক সেগুলো দখল করতে থাকেন। প্রথমে অস্ট্রিয়া দখল করেন, চেকোস্লোভাকিয়া দখল করেন, আর ইংল্যান্ড আর ফ্রান্স এই হিটলারকে এবং মুসোলিনিকে তোষণ করতে থাকেন, তোয়াজ করতে থাকেন যে তুমি যেটা করছো চালিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। তার পিছনে একটাই কারণ ছিল, এই সময় 1917 নাগাদ, একটু আগে রাশিয়াতে রুশ বিপ্লব হয়েছিল। রাশিয়াতে যে রোমানভ রাজবংশ দীর্ঘদিন ধরে, 1000 বছর ধরে রাজত্ব করছিল, সেই রোমানভ রাজবংশের পতন ঘটে লেনিনের নেতৃত্বে। কার্ল মার্কসের শিষ্য লেনিনের হাত ধরে রাশিয়াতে কমিউনিজম, বামপন্থী সরকার বা সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এবং এই সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পিছনে লেনিনের কতটা ভূমিকা ছিল, এটা একটা প্রশ্ন। আর এই যে আন্দোলন, রাশিয়াতে যেটা হলো বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লব, এর কারণ কি, এর গুরুত্ব কি, এটাও একটা প্রশ্ন। তা ইংল্যান্ড এবং ফ্রান্স ছিল পুঁজিবাদী দেশ, আমেরিকা ছিল পুঁজিবাদী দেশ। পুঁজিবাদী দেশের বড় লোকেরা এই সমাজতন্ত্রকে ভয় করতেন, কারণ এই সমাজতন্ত্র যখন আসবে তখন অর্থনীতি সবার কাছে সমান হয়ে যাবে, তখন পুঁজিবাদ বলে কিছু থাকবে না। এই জন্য পুঁজিবাদী দেশগুলো রাশিয়াকে কিন্তু খুবই ভয় করতেন, রাশিয়ার এই সমাজতন্ত্রকে সন্দেহের চোখে দেখতেন। তাদের কাছে হিটলার বিপজ্জনক ছিল না, মুসোলিনি বিপজ্জনক ছিল না, তাদের কাছে বিপজ্জনক ছিল সমাজতন্ত্রবাদ। তাই রাশিয়াকে দমন করার জন্য হিটলারকে ব্যবহার করতে চেয়েছিলেন ইংল্যান্ড এবং ফ্রান্স, তাই তাকে তোষণ করে গিয়েছিলেন। একে বলা হচ্ছে তোষণ নীতি, এবং এর পরিণাম ছিল ভয়ঙ্কর। এই তোষণ করতে করতে হিটলারের ক্ষমতা এমন একটা জায়গায় পৌঁছে যায় যে হিটলার অস্ট্রিয়া দখল করে নেয়, চেকোস্লোভাকিয়া দখল করে নেয়, এবং একটা সমস্যা তৈরি হয়। তখন হয় মিউনিক চুক্তি। মিউনিক চুক্তির মধ্যে দিয়ে ইংল্যান্ড, ফ্রান্স হিটলারের দাবি মেনে নেয়। হিটলার এরপরে সমগ্র পোল্যান্ড আক্রমণ করেন।
যখনই পোল্যান্ড আক্রমণ করেন তখন ইংল্যান্ড আর ফ্রান্স বুঝতে পারেন যে অনেক ভুল হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তারা হিটলারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছুকাল আগে 1939 সালে হিটলার বুঝতে পেরেছিলেন যে তিনি যেভাবে এগোচ্ছেন একটা সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাঁধবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাঁধলে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এদের সাথে যাতে একসাথে যুদ্ধ না করতে হয়, তার জন্য তিনি রাশিয়ার সাথে অনাক্রমণ চুক্তি করেন, যে রাশিয়ার সাথে তার 10 বছর কোনো যুদ্ধ হবে না। এই চুক্তির মধ্য দিয়ে রাশিয়াকে 10 বছরের জন্য সাইড করে দেন, দিয়ে ইংল্যান্ড, ফ্রান্সের সাথে তিনি যুদ্ধ করতে থাকেন। যখন ইংল্যান্ড ফ্রান্স যুদ্ধে যখন প্রায় পরাজিত হওয়ার অবস্থা, তখন তিনি হঠাৎ করে রাশিয়া আক্রমণ করেন। কিন্তু রাশিয়ার সাথে চুক্তি ছিল তো 10 বছরের যে কোনো কেউ কাউকে আক্রমণ করবে না। কিন্তু চুক্তি করার 6 মাসের ভিতরেই তিনি রাশিয়া আক্রমণ করেন। তাই এই রুশ জার্মান অনাক্রমণ চুক্তি আমাদের এখানে পড়তে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো কি, সেই কারণের পিছনে হিটলারের এই যে বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি, এটা কতটা দায়ী ছিল, এটাও পড়তে হয়। আবার ঠিক এই সময়ে 1929 থেকে 33, একটু আগে, 5-7 বছর আগে, বিশ্বে দেখা দেয় আন্তর্জাতিক মহামন্দা। ইংল্যান্ড, আমেরিকার যে শেয়ার মার্কেট আছে ওয়াল স্ট্রিটে, সেই শেয়ার মার্কেটে বৃহস্পতিবারে ধস নামে, শেয়ার মার্কেটে ধস। সারা বিশ্ব বাণিজ্যের সেন্টার আমেরিকার শেয়ার মার্কেটের সেন্টার, সেই শেয়ার বাজারে ধস নামে, ফলে সারা বিশ্বে দেখা দেয় অর্থনৈতিক মহামন্দা। তার অনেক কারণ আছে। আমেরিকার পুঁজিপতিরাই তার প্রধান কারণ। তারা প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে জিনিসপত্র তৈরি করে, প্রোডাক্ট উৎপাদন করে, কিন্তু সেগুলো বিক্রি করতে পারে না। আবার আমেরিকার লোকেরা খুব তাড়াতাড়ি রাতারাতি ধনী হওয়ার জন্য প্রচুর শেয়ার কিনতে থাকে। ফলে এই শেয়ার কিন্তু যখন লাভের মুখ দেখেনি, তখনই কিন্তু তাদের অবস্থা খারাপ হয়ে যায়। এরকম নানা কারণে ইংল্যান্ডের শেয়ার বাজারে ধস নামে, যার প্রভাব পড়েছিল সারা বিশ্বে, এবং দেখা দেয় আন্তর্জাতিক মহামন্দা বা বিশ্ব অর্থনৈতিক মহামন্দা 1929 থেকে 33। তো দেখো, এখানে অনেক টপিক আছে, অনেক প্রশ্ন আছে, সবগুলোর উপরেই প্রশ্ন আসে পরীক্ষায়। তোমরা বিগত 10 বছর 20 বছরের প্রশ্ন দেখবে, আমি যেসব পার্ট বা যেসব টপিকগুলোর কথা বললাম, প্রতিটা টপিক থেকে প্রশ্ন আসে। এই যে লাস্ট টপিকটা বললাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালীন ইউরোপ, এখান থেকে কি প্রশ্ন হয়? জাতিসংঘের প্রতিষ্ঠা উদ্দেশ্য, ক্ষতিপূরণ সমস্যা, ডালস পরিকল্পনা, ইয়ং পরিকল্পনা, ফ্রান্সের নিরাপত্তার সন্ধান, লোকার্নো চুক্তি, কেলক-ব্রিয়া চুক্তি, ফ্যাসিবাদের উত্থান, নাৎসিবাদের উত্থান, স্পেনের গৃহযুদ্ধ বা হয় একটা প্রশ্নের মধ্যে এড়িয়ে যাওয়া হয়েছে। স্পেনেও কিন্তু একটা গৃহযুদ্ধ বেঁধেছিল। স্পেনের সমাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সেখানকার যারা সামরিক নেতা, জেনারেল ফ্রাঙ্কো, তিনি সেখানকার ক্ষমতা দখল করে নিয়েছিলেন এবং তাকে সাপোর্ট করেছিলেন হিটলার এবং মুসোলিনি। এবং একে কেন্দ্র করে ইউরোপের অনেক দেশ এখানে ইনভলভ হয়। তাই এই স্পেনের গৃহযুদ্ধকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া। এপিজি টেলর এই কথা বলেছেন। তো স্পেনের গৃহযুদ্ধ প্রশ্ন, তোষণ নীতি প্রশ্ন, হিটলারের বিদেশ নীতি প্রশ্ন রয়েছে, মিউনিক চুক্তি প্রশ্ন, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ প্রশ্ন, এবং শেষ প্রশ্ন আন্তর্জাতিক মহামন্দা। তাহলে এটাও একটা প্রশ্ন। এখানে যা টপিক লেখা আছে সবই বড় বড় প্রশ্ন। এর ভিতরে আগের বছর যেসব প্রশ্নগুলো পড়ে গেছে বাদ দিলে বাকি যে কোনো প্রশ্নই তোমাদের পরীক্ষা আসতে পারে। তাই সাজেশন, ওই শর্ট সাজেশন ফলো করার আগে ভাবনা চিন্তা করে তোমরা সাজেশন ফলো করবে। আমি তোমাদের যে সাজেশনটা দিয়েছি সেটা কিন্তু কম্প্যাক্ট সাজেশন, প্রায় 10-12টা প্রশ্ন কি 13-14টা প্রশ্ন দিয়েছি, এই 10 নম্বরের প্রশ্ন। আশা করি ওর ভিতর থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমরা শর্ট সাজেশন ফলো করতে চাও, কিন্তু যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, যদি দুটো কি একটা প্রশ্ন ছেড়ে আসো, তাহলে নাম্বার কত কম পাবে আর পার্সেন্টেজ কোথায় গিয়ে দাঁড়াবে, এটা একবার ভেবে দেখতে হবে। এই কারণে তোমাদের এখন যেহেতু সেমিস্টারের শুরু, তোমরা প্রতিটা ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশন ধরে ধরে পড়বে, এবং সাজেশনের এই যে সাজেশন আমি তোমাদেরকে দিয়েছি, সেই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি একের পর এক আলোচনা সহ তার অ্যান্সার, পারফেক্ট কোয়ালিটির অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরবো। এবং এখানে দেখো, প্রথম যেটা রয়েছে প্রশ্ন, যে আর্থসামাজিক কারণ, রাজনৈতিক এবং দার্শনিক কারণ। আর্থসামাজিক কারণ আগের বছর পরীক্ষায় পড়ে গেছে, তাহলে পড়ে থাকছে রাজনৈতিক এবং দার্শনিকদের অবদান। দার্শনিকদের অবদান আসবেই পরীক্ষায়, প্রথমেই থাকবে প্রশ্নের প্রথমেই 10 নম্বরে প্রথম প্রশ্ন থাকবে দার্শনিকদের অবদান। তাই আমি এর পরবর্তীতে, এর পরের ক্লাসটাই দেবো তোমাদেরকে এই দার্শনিকদের অবদানের উপরে 10 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করবো। তাই এই ছিল মোটামুটি সিলেবাস। সিলেবাসটা তোমরা মোটামুটি বুঝে নাও, এটা এই সম্পর্কে একটা কনসেপ্ট তোমাদের রাখা দরকার, এবং এই সিলেবাস তোমরা সবসময় মাথায় রাখবে, তাহলে বুঝতে পারবে। কলেজে স্যার, দেখো কলেজে এই সিলেবাসটা তোমাদের 3-4 জন স্যার হয়তো পড়াবেন, কখন কোন স্যার কোন টপিক পড়াচ্ছেন, তোমাদের যদি এই 6টা মডিউল মাথায় থাকে
এবং এই টপিকগুলো মাথায় থাকে তাহলে কিন্তু বুঝতে পারবে যে অমুক মডিউল থেকে অমুক জায়গা থেকে এটা পড়ানো হচ্ছে বা এটা সিলেবাসের অমুক জায়গায় আছে। তা যাই হোক, এই ছিল সিলেবাস। এই সিলেবাসটা তোমরা ভালো করে রপ্ত করবে, আয়ত্ত করবে। আর এর পরবর্তীতে দেখা হচ্ছে তোমাদের ক্লাস রিলেটেড নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানে তোমাদের সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর দায়িত্ব নিয়ে আমি তোমাদের সামনে একের পর এক নিয়ে আসবো।